সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, ফের বললেন সিইসি। ভোটে মানুষের আস্থা ফেরাতে দলগুলোর সহায়তা কামনা। দেশ এখন ট্রানজিশনাল পিরিয়ডের দোলাচলে, বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। নিজের গড়া ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে হাসিনার বিচার দাবি প্রসিকিউশনের। রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ার নিন্দা। এবং আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের জেরেই যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড, বলছে র্যাব। এজাহারভুক্ত 2 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে আয়োজিত গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই বাহিনীর সময়োচিত সিদ্ধান্ত ছিল প্রশংসনীয়। এবারের ডিএসসিসি কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তান সহ 24 দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশ নেন। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness. ভোটের উপর জনগণের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে পাশে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজনৈতিক দলের সঙ্গে চতুর্থ দিনের সংলাপের শুরুতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। এই সময় ভোট কেন্দ্রে সেনা সদস্য বাড়ানোর পাশাপাশি প্রশাসনে বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এমআর আসাদের রিপোর্ট। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের চতুর্থ দিনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 13টি দল অংশ নেয়। সংলাপে সেনা মোতায়েন, আচরণবিধি নিয়ে কথা বলে দলগুলো। এই নির্বাচন আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ বদলি করতে হবে। ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইওনো, এরপরে ওসি। প্রিন্সিপালটা সুন্দর, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই। Would you have a social media monitoring cell যারা এটা তদারকি করবেন যে কারা করছে? সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে মুখটা দেখে চেনা যাবে আপনি কে। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে সব ধরনের অপপ্রচার ঠেকাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে কমিশন। আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? ডেফিনেটলি নট। আমাদের যতগুলো সক্ষমতা আছে সেগুলো তো কাজে লাগাবোই। প্রথমত হচ্ছে যে আমাদেরকে ভালো ইনফরমেশন দ্বারা খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে। এটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি, আমরাও এটা অ্যাডপ্ট করতে যাচ্ছি। ভোটারদের কেন্দ্রমুখী করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লিখিত পরামর্শও চান সিইসি। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে হলেও এটি একমাত্র লক্ষ্য নয়, বরং দেশকে গণতন্ত্রে ফেরানোটাই এখন প্রধান চ্যালেঞ্জ। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটি মহল সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা সেটা খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। এতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান অনুষ্ঠানের আলোচকরা। জনতার গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভূমিকা ছিল, পাশাপাশি যুবদল প্রত্যেকটি ফ্রন্টে একদম মূল ফ্রন্টে কিন্তু আমরা ছিলাম রাস্তায়। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে। আর রাজনৈতিক নেতারা বলেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচন আয়োজনকেই সবার আগে গুরুত্ব দিতে হবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে, সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছে। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গণতন্ত্রের বাস্তব চর্চার অভাবকে দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের প্রধান কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে ভিন্নমতকে অনেকেই সহ্য করতে পারছে না। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা। এদিকে শেখ হাসিনার রায় অন্যদিকে মবকৃষি হয়েছে এমন মন্তব্য করে এ বিষয়টি রায়কে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা কিনা এমন প্রশ্ন করেন তিনি। এদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবকৃষি ভায়োলেন্স চলছে। ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। একটি মহল সচেতনভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা গঠিত ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডেই রায় কার্যকর করা হয়েছে বলে জানালেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই সময় হাসিনা কামালের রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ায় সমালোচনাও করেন তিনি। এদিকে বহুল আলোচিত আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার বিচার আগামী 15 ডিসেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলেও আশা জানান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার সরকার। এবার সেই আদালতেই হলো তার বিচার। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসিনা কামালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে, হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করে, তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘের উদ্বেগের নিন্দাও জানান তিনি। এই 2010 সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত, এইটার নতুন সরকার এটা প্রবর্তন করেন নাই। কাজে এর দায়িত্ব এই সরকারের নয়, এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে।
এদিকে গত বছরের 5 আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনকে পোড়ানোর মামলার বিচার আগামী মধ্য ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান মিজানুল ইসলাম। আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা হচ্ছে ফিউজিটিভ ফ্রম ল, যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাঙ্কারপুলে 6 হত্যা মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হয়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গেল বছরের মতো এবারও বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও বিজয় দিবস উদযাপনে নিরাপত্তার সংখ্যা নেই বলেও জানান তিনি। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এইসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক সোহেলকে তুলে নেওয়া প্রসঙ্গে বলেন ঘটনাটি খতিয়ে দেখা হবে। শামসুজ্জামান চৌধুরী রিপোর্ট। ৫৫তম বিজয় দিবস উদযাপনের দ্বারপ্রান্তে বাংলাদেশ, যা অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয় আয়োজন। দিবসটি ঘিরে প্রতি বছর সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। গেল বছরের বিজয় দিবসে নানা আয়োজন থাকলেও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হয়নি। বুধবার বিজয় দিবস উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এবারও থাকছে না প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ, তবে সার্বিক উদযাপন ঘিরে নেই কোনো নিরাপত্তার শঙ্কা। কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই, সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় না, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া মঙ্গলবার রাতে এক সাংবাদিককে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে 4 স্টার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করে র্যাব 4। বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ 30,000 টাকা দিয়েছেন পাতা সোহেল। গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজার নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 349-এ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এছাড়া মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 788 জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখনো পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে 87,712 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে দেশটির দেয়া শর্ত শিথিল করতে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্টস প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইএলওর কান্ট্রি ডিরেক্টর সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে, আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে। আমরা সেটা চাই না, আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে।
চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ায় প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। তারা বলছেন, এই নিয়ে পতিত সরকারের সময় শুরু হওয়া পিপিপি প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। এই বন্দর বিদেশিদের দিলে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। চট্টগ্রাম থেকে আফসানা নুপুরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের প্রাণকেন্দ্রে এনসিটিতে প্রতিদিন ওঠানামা করে হাজারো কন্টেইনার। সুপার স্ট্রাকচার, আধুনিক গ্যান্ট্রি ক্রেন ও দক্ষ মানব সম্পদ সব মিলিয়ে এটি আন্তর্জাতিক মানের জাহাজঘাট। বছরের পর বছর সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার সামাল দিয়ে আসছে টার্মিনালটি। বর্তমান বাস্তবতায় টার্মিনাল সম্প্রসারণযোগ্য না হয় এতে নতুন বিনিয়োগের সুযোগ নেই। তারপরও কেন এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। বন্দর যদি বিদেশিদের হাতে ন্যস্ত করা হয় তাহলে তারা কতটুকু সেখানে শেয়ার করছে সেটা দেখতে হবে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা। বিদেশিদের আমার তৈরিকৃত বন্দর দেই, সেখান থেকে তারা লাভ করে আবার বিদেশে আমাদের থেকে টাকা নিয়ে যাবে, তারা লস করে তো কেন ব্যবসা করবে না? এটাতে আমার কী লাভ আমি এখনো বুঝি না। বিগত আওয়ামী লীগ আমলে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বন্দর শ্রমিক, রাজনৈতিক দল, সিএনএফ এজেন্ট সহ সবার। এনসিটি ইস্যুতে শক্ত অবস্থানে স্থানীয় রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য, এ বন্দরের সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এককভাবে পোর্টের মতো একটা সেন্সিটিভ এস্টাবলিশমেন্ট বাইরের হাতে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না এটা কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুব নিরাপদ হবে। বন্দর এমন একটা সেন্সিটিভ বিষয়, এটার বিষয়টা তো কথা বলার অধিকার আছে, এটা দেওয়া না দেওয়া এত সহজ না, এটাকে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে। বিদেশিরা না দিয়ে আমাদের দেশের যারা আছে তারা বন্দরের কর্তৃত্ব, বন্দরের পাওয়ার এবং বন্দরকে আমাদের এখানে ক্ষমতায়ন করেই এই টার্মিনালটি আমাদের দেশের সাথে আমরা পরিচালনা করতে চাই। আধুনিকায়নের নামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। পারিবারিক গল্প নিয়ে রিন পাওয়ার হোয়াইট নিবেদিত নতুন সিরিজ নাটক এটা আমাদেরই গল্প রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে, যেখানে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ সহ নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ পাওয়া যাবে বলে জানান নির্মাতা মোস্তফা কামাল। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার ও নাদের চৌধুরী সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত ফুটসাল লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিক অফ সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা। অনুষ্ঠানে মোটা হুন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়াকে শুভেচ্ছা জানিয়ে ব্রাজিল থেকে অটোগ্রাফ সহ জার্সি পাঠিয়েছেন নেইমার জুনিয়র। এছাড়াও অনুষ্ঠানে 32টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। হুন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুষুমো মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান এতে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে 31 গ্রামবাসী নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্যে সেগু অঞ্চলে 2টি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করে। এর আগে 2 অক্টোবর প্রথম হামলা করে দেশটির কামুনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত 21 জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, ফের বললেন সিইসি। ভোটে মানুষের আস্থা ফেরাতে দলগুলোর সহায়তা কামনা। দেশ এখন ট্রানজিশনাল পিরিয়ডের দোলাচলে, বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান।
নিজের গড়া ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে হাসিনার বিচার দাবি প্রসিকিউশনের, রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ার নিন্দা। এবং আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের জেরেই যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড, বলছে র্যাব। এজাহারভুক্ত 2 আসামি গ্রেফতার। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।